হয়তো সময় দেয় না, প্রপারভাবে সময়টা দেয় না, আর নাইলে মনে করে খেয়ালিপানা করে, অথবা এক জায়গার মধ্যে সমস্যা আছে, মেসেজ দিলে অথবা ফোনে হোয়াটসঅ্যাপে কথা বলতে বলে, উল্টা পাল্টা বলে, মানে বুঝে বলতে পারে না। আমার কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে, মনে করেন যে কাজ না দিয়ে পারবো না, মানে এরা আমি গোলপানি খাওয়াই স্যার, ঠিক আছে? যেমন শর্মি, এর কাছে কাস্টমার আসে কোনো একটা বান্দা, মানে এতে সুইটা দেওয়া সম্ভব না, মানে কাজ দিয়েই যাবে। এর কথার স্টাইল একটু অন্যরকম। এখন ক্লায়েন্ট বুঝে হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন। communication ক্লায়েন্ট মার্কেট প্লেসে অ্যাভেলেবল, কিন্তু সবাই আমাদের ক্লায়েন্ট না। এই যে ব্যক্তি কিন্তু একটা ক্লায়েন্ট। এখন যে ব্যক্তি আসছিল এও কিন্তু আমাদের একটা ক্লায়েন্ট, কিন্তু আমার প্রকৃতপক্ষে ক্লায়েন্ট না। কারণ কি, ও আমার চার্জ দিতে পারবো না, এর জন্য বলছি যে ওবো না, তুমি নিজেই যা করো গা, ও তো আমার চার্জ দিতে পারবো না, তাই না? এখন আমার পেছনে যদি 2 ঘন্টা সময় দেয়, আমি যদি কই যে না আমি ক্লায়েন্ট পাইলাম না, তাহলে তো আমরা তো বলছি যে ফ্যাক্ট ক্লায়েন্ট রিয়েল ক্লায়েন্ট হচ্ছে না, টিপস গুলো বলছি, বুঝো তো? লাইগা দেখেন সবাই যে এই পর্যন্ত যেটা আছেন আপনারা মোটামুটি অনেকটা আগাইছেন না? লাইগা দেখেন পিছনের গুলো বারবার রিভাইজ দেন, আর একটু লাইগা থাকেন শেষ পর্যন্ত। যাদের সময় কম এরা ক্লাসটা সুন্দরভাবে করেন, আর হচ্ছে রিভাইজ দেন ভালোভাবে। আর যখন আপনাদের ক্লায়েন্ট হান্টিং এবং কাজ পাওয়ার যদি আপনাদের সময় থাকে, ওই সময় সবসময় কীভাবে ক্লায়েন্ট হান্টিং করেন, তারা অবশ্যই কাজ পাবে। কিন্তু কেউ যদি মনে এমন ভাবেন যে আমি তো কাজ পাচ্ছি না, এই যদি সরে যান, তাহলে মনে করেন এতদিন যা কষ্টটা করলেন সব কি যাবে বৃথা। ঠিক আছে? আপনারা কয়েকজন আছেন আমি জানি যে আপনাদের কাজটা করা আপনাদের জন্য কঠিন। কঠিন কাজকে যারা সফল করতে পারে তারই সফলতা। কঠিন কিছু না, লাগে থাকা লাগবে, কারণ 6 মাস হলে আপনি লাগবে 1 বছর। হ্যাঁ, লাগা থাকা লাগবে। যখনই মনে করেন আমাদের কোনো স্টুডেন্টে কাজ পাইছে, কাজ পাওয়ার সাথে হয়তো গ্রুপে তো বলে, দেখেন না যে কাজ পাইছে আমি, তাহলে এর পিছনে লাগা দেবেন যে আপা আপনি কখন, ভাই আপনি কখন এটা অ্যাড রানটা করবেন, যখন অ্যাড রান করেন আমার একটা লাইভে রাখেন, আপনি কি দেখতে পারলেন। আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলেন, একর যে পরিমাণ লাইভ প্রজেক্ট দেখানো হয়, বুঝছেন? তাহলে এত বললাম আমি যে গ্রাফে শিখাইছি, একর যে পরিমাণ লাইভ প্রজেক্ট দেখানো হয় যে এই উত্তরার থেকে, মনে করেন যে আমার কিছু আমরা যা শিখাই বর্তমানে আমরা কিছু শিখাই, বিশেষ করে ক্লায়েন্ট হান্টিং এর কোনো কিছুই আমরা শিখাই, মানে আমার কাছে টাকাটা নিচে ফাঁক। মানে আমি বুঝতেছি ক্লায়েন্ট হান্টিং এর এত কিছু করি, ফাইবার আপওয়ার্কের, তারপরে আমরা যা শিখাই এর আমি ইনস্ট্যান্ট, মানে আমি বিলিভ একদম আমার 100 ভাগের 1 ভাগ শিখাই। মানে আমাদের কোর্সটা শিখাইছে ঠিক আছে, কিন্তু ক্লায়েন্ট যে কিভাবে পাবো এটা আমার কিছু শিখাই। আমি যাই শিখছি ইউটিউব দেখা, আর এই যাই শিখছি মনে করি যে আমাদের ডিজিটাল কোর্স আনার পরে যে ক্লায়েন্ট হান্টিং এর যে বিষয়গুলো, এগুলো আমার মোটামুটি এখন ধারণা মধ্যে আসছে। এখন যদি আমি ওটা নিয়ে নামি, তাহলে আমি তো ভালো ক্লায়েন্ট পাবো, ঠিক আছে? কিন্তু আমাদের কিন্তু উত্তরে ওগুলো শিখি মাথায়। আমরা কিন্তু মনে করেন যে আমাদের এখানে ছোট মনে করলে আপনি ক্লায়েন্ট হান্টিং এর যে সাপোর্টটা এখান থেকে দিতেছে আপনাদেরকে, এটা আপনি আরো 10টা খুঁজে পাবেন। আমাদের এখান থেকে কয়েকজন স্টুডেন্ট কিন্তু ঢাকায় যায় ভর্তি হয়েছে, ওদেরকে আমি খুব ভালো সম্পর্ক আছে আমার সাথে, আমি খুব ভালো সম্পর্ক ওদের সাথে রাখছি। কিন্তু জানেন আমি দেখতে চাই যে ওরা ওখান থেকে কি করে আসতেছে। আমি যদি ওদের সাথে খারাপ একটা সম্পর্ক রাখি, তাহলে ওরা আমাকে শেয়ার করবো আমার সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। আমি চাই যে ওরা ওখান থেকে কি করে আসে, আমি কি করব ওটা আমার জানা আছে না, কি করব দিন শেষে আসুক আমার কথা চাই, বাস্তবে দেখতে চাই কি আমার জানা আছে না, আমার জানার দরকার নাই, আমি ওর বাস্তবে 300 বছর আগে ভবিষ্যৎবাণী করেছে ও কি করবে, ওর যে ওদের যে শিখায় ওই জীবনে কি করছে ওটা অ্যানালাইসিস করুক, তা আমি বুঝি না ওর জীবনে কি শিখবো। ওর সাথে অ্যাডভান্স লেভেল বলে আমরা পিছনে ঘুরে একটা এক্সপিরিয়েন্সের জন্য। আজ যাই হোক দেখেন আমি বলি, ঠিক আছে সময় নেই, হ্যাঁ সময় খুবই কম। তাহলে আমাদের কিন্তু অলরেডি ফেসবুক অ্যাডস, হ্যাঁ ফেসবুক অ্যাডসের কিন্তু মোটামুটি আমাদের অনেক কিছুই কমপ্লিট। একটা কথা হচ্ছে যে কখনোই কিন্তু একটা ক্লাস দেখে যে একটা দিন যে কমপ্লিট করলাম বিষয়টা কিন্তু এমন না। আপনাকে এখন যেগুলা শিখতেছি এগুলা প্র্যাকটিস করতে হবে, আবার হচ্ছে আগে যেগুলা শিখেছি ওগুলাকে আপনাকে কি করতে হবে, রিভিউ করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি একটা বিষয় মনে রাখতে পারবেন, ধরে রাখতে পারবেন। এখন এই জিনিসটা শেখার পাশাপাশি ওটা কোনো খোঁজখবর নিলে না, ওটা কিন্তু আপনার কাছে কি লাগবে, নতুন লাগবে। কারণ কি ওটা এখন দেখবেন যে যা শিখতেছেন 2 দিন পর যা দেখবেন যে ওটা চেঞ্জ হয়ে গেছে, 2 দিন পর দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। একটা সেটিং এখন এক জায়গায় পাইছেন, 2 দিন পর অন্য জায়গায় চলে গেছে। তার মানে কি এগুলো প্রতিনিয়ত কি হয়, আপডেট হয়। তাহলে এই আপডেটের সাথে আপনি কি রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে, অ্যাডজাস্ট হতে হবে, ঠিক আছে? তাহলে এই যে এগুলাও করতে হবে, আবার ওগুলাকেও প্র্যাকটিস করতে হবে। ক্লায়েন্ট হান্টিং তো আছে, যা কাজ বাজ আছে যা তো আছে।
তো দেখেন আমরা যেমন হচ্ছে ফেসবুক অ্যাডস এর A to Z পাই টু পাই করে শিখছি, তেমন হচ্ছে আমরা গুগল অ্যাডস কি করে শিখবো, পাই টু পাই শিখবো। হ্যাঁ, আবার অনেক স্টুডেন্ট আছে দিনের বেলা দিলে ওরা পড়াশোনা করে 8টা, একটা ফ্লেক্সিবল সময় হচ্ছে 8টা, এই জন্য আমরা 8টা করে ক্লাসগুলো রাখছি। তাহলে এভাবে আমরা পাই টু পাই মানে একদম শুরু থেকে কি করতেছি, আমরা গুগল অ্যাডসটা কমপ্লিট করতেছি। গুগল অ্যাডসে কিন্তু আমাদের 2টা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। গুগল অ্যাডসের মধ্যে আমাদের বাংলাদেশে খুবই কম, নাই বললেই চলে, হয়তো বা 1% বা 2% বাংলাদেশে মার্কেটিং হয় গুগলে। কত পার্সেন্ট? 2%, 1% বা 2%। কিন্তু দেখবেন এই দেশকে এমন থাকবে, একটা সময় ডেভেলপ হবে না, তখন কিন্তু দেখবেন যে এই গুগল অ্যাডসে বাংলাদেশে 50%, 60% লোক কি করতেছে, মার্কেটিং করতেছে। তখন কিন্তু এই ফেসবুকের প্রতি, আদার্স টিকটক, ওইগুলোর প্রতি কিন্তু মানুষ মার্কেটিং করা একটু কি করবে, কমা দিবে। তখন দেখবেন যে গুগলের উপর মানুষ কি করতেছে, মার্কেটিং করা শুরু করতেছে। কারণ কি আমরা জানি যে 1 সেকেন্ডে গুগলে প্রায় 98,000 বার মানুষ কি করে, সার্চ করে। তো বাংলাদেশেও যদি রিসার্চ করেন দেখবেন যে বাংলাদেশেও অনেক মানুষ কি করে, গুগলে সার্চ করে। কারণ কি গুগল মানুষের একটা কি যে চলার একটা সাথে আমি যদি ধরতে যাই যে আপনি কোনো একটা জিনিস অজানা, চলে যাও কোথায়, গুগল। রাতের অন্ধকারে পথ হারাইছি, তারপর সঙ্গে সাথে কে, গুগল, ঠিক আছে। যে কোনো একটা জিনিস সঙ্গে সাথে হয় হচ্ছে গুগল, এছাড়া কোনো আর বিকল্প কিছু নেই। ফেসবুক কি হয়, ফেসবুক কিন্তু আর হয় না। তাহলে এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এখন থেকে যদি আমরা এই গুগল অ্যাডসটাকে ভালোভাবে কমপ্লিট করি, যখন বাংলাদেশে এর মার্কেট প্লেসে ভ্যালুটা বাড়বে, তখন কিন্তু আমরা এই সুযোগটা সাথে সাথে কি করতে পারবো, নিতে পারবো, কবজা করতে পারবো। তাহলে এর জন্য কিন্তু এই গুগল অ্যাডসের প্রত্যেকটা ক্লাস আপনাকে পাই টু পাই করে শিখতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে প্রত্যেকটা ক্লাস আপনাকে নোট করতে হবে। মার্কেটিং পার্ট একই, ফেসবুকে যা করছি গুগলেও তাই করতে হবে, কিন্তু ভিন্ন একটু আলাদা, এতটুকুই। তারপর হচ্ছে নোট খাতা থাকবে, এই ক্লাসে যা যা বলতেছি, যেসব কথাগুলো বলতেছি, এই কথাগুলো হচ্ছে আপনাকে বারবার শুনতে হবে, বারবার নোট করতে হবে, ঠিক আছে। তো যাক, আমাদের 2টা পার্ট হয়ে গেছে আজকে। যেটা আমাদের পার্ট একটা, সেটা হচ্ছে কি বিডিং, কি বিডিং, তাই না। তো আমরা একটা যদি এই অ্যাকাউন্ট হয়েছে কার কার, অ্যাকাউন্ট হয়েছে কার কার, অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কেন, আপনাকে কোয়েশ্চেন একবার গ্রুপে কি শিখেব, 6 মাস ধরে হইতেছে, 6 মাস হয়ে গেলে এক পর্যন্ত গ্রুপে যে বলা লাগবে এটা মনেই নেই আপনার। অ্যাকাউন্ট হয়েছে বলেন না কেন, অ্যাকাউন্টে দিস, সবার অ্যাকাউন্ট খুলে দিবি। অ্যাকাউন্ট যদি না হয় তো বলা লাগবে, ঠিক আছে। অ্যাকাউন্ট অ্যাক্সেস দেওয়া যায় না, অ্যাকাউন্ট অ্যাক্সেস দেওয়া যায় না, একজনের অ্যাকাউন্ট দিয়ে আমরা সবটি মিলে করতে পারবো না। তাহলে আমার এরকম অ্যাকাউন্ট আছে অন্তত 20টা, তাহলে আমি যদি অ্যাক্সেস দিয়ে দিই তার কি সমস্যা হবে, না, কোনো সমস্যা নেই। আপনি নিজেই পারবেন, না পার কিছু আছে, আমি পারলে আপনিও পারবেন, পারতে হবে। তো যাক, এটা কিন্তু অ্যাকাউন্টের ফিচার। এখানে কিন্তু আমরা একটু ডিসকাস করছি কোনে কি আছে না আছে। যেমন হচ্ছে আমাদের প্রথম ফেসবুক বিজনেস ম্যানেজার যেমন নতুন ছিল, তেমনই হচ্ছে আমাদের এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটাও কি নতুন। একটা সময় আমরা A to Z পাই টু পাই করে কি করব, শিখবো, ঠিক আছে। তো আপাতত আমরা যেগুলো শিখি যে গুগলে আসার উদ্দেশ্য হচ্ছে একটা কি অ্যাডস ক্যাম্পেইন করা, একটা অ্যাডস ক্যাম্পেইন করার জন্য যেতে হয় নিউ ক্যাম্পেইন অথবা হচ্ছে ওভারভিউ। এই যে ক্রিয়েট আছে না, ক্রিয়েট ক্যাম্পেইন এখান থেকেও করা যায়, নিউ ক্যাম্পেইন এখান থেকেও করা যায়। তো এটাতে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে তারপর হচ্ছে কি নিউ ক্যাম্পেইন। যেখান থেকে কাজ করবে সেই আমরা ডিরেক্ট ক্লায়েন্ট সেজন্য মনে করে আমাদের তারপরে আপনার নাম্বারটা দিয়ে দেন আমাদের, তো ইমিডিয়েটলি একটা কোর্স স্টার্ট হচ্ছে। আচ্ছা দেখেন, তো এখানে যে আমাদের ক্যাম্পেইন অবজেক্ট, যেমন হচ্ছে কি আমাদের ফেসবুকে ক্যাম্পেইন অবজেক্ট আছে না, এখানেও কিন্তু আমাদের কি আছে, ক্যাম্পেইন অবজেক্টগুলো আছে। প্রত্যেকটা ক্যাম্পেইন অবজেক্ট নিয়ে কিন্তু আমাদের কি হয়েছে, ডিসকাস অনেক প্রত্যেকটা ক্যাম্পেইন অবজেক্ট নিয়ে। এখানে না বোঝার মতো বা না পারার মতো কোনো জিনিস আছে? এখানে দেখেন আমরা কি সেলস কি জানি, লিডস কি জানি, তাই না, ওয়েবসাইট ট্রাফিক কি জানি, অ্যাপ প্রমোশন কি জানি, অ্যাওয়ারনেস কি জানি, আর একটা হচ্ছে কি লোকাল স্টোর ভিজিট
এটা নিয়েও কিন্তু আমাদের বলা শেষ না লোকাল স্টোর ভিজিট। আর এটা বলছি এটা আমাদের আপাতত দরকার, এটা আপাতত দরকার নাই, এটার কোনো কাজ আসে না। কিন্তু এই যে 5টা আছে, এই 5টা জানলেই এনাফ। এক্ষেত্রে ফেসবুকের মতো এটা ব্যাকই সব আগের মতোই যা আছে তাই। এখানে এই যে ক্যাম্পেইনের ব্যবহারগুলা কখন কোনটা করা লাগে এটা কিন্তু ফেসবুক থেকে আমাদের আইডিয়া নেওয়া শেষ। এখন কিন্তু এগুলো বলার সময় এখানে নাই। লোকাল স্টোর ভিজিট এটার উদ্দেশ্য ওই যে বলছি যে আমার যদি দোকানে কোনো একটা স্থানীয় দোকানে যদি আমি কি আনতে চাই, আমার অডিয়েন্সগুলোকে, আমার কাস্টমারগুলোকে নিয়ে আসতে চাই ম্যানুয়ালি, তখন আমরা কি করি, এটাকে সিলেক্ট করি। এতটুকুই কিন্তু। তারপর দেখেন, তারপর হচ্ছে কি যে কোনো একটা আমরা সিলেক্ট করি, একটা সেলস, তারপর হচ্ছে কি কন্টিনিউ, তারপর হচ্ছে কন্টিনিউ দেওয়ার পরে এই যে পাশে কি আছে যে ক্যাম্পেইন টাইপ। আমরা জানছি যে গুগলে কিন্তু বিভিন্ন ধরনের কি দেওয়া যায়, অ্যাডস ক্যাম্পেইন করা যায়। লাইক হচ্ছে কি সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, ইউটিউব ভিডিও, তাই না, পারফরমেন্স, শপিং, প্রত্যেকটা জিনিসটা কিন্তু আমাদের ডিসকাস করা শেষ। কখন কোন অ্যাডস কোথায় কিভাবে দেখা যায় এগুলো কিন্তু আমাদের বলা শেষ। এখন কিন্তু আপনি বন্ধু বান্ধব নিয়ে যদি একটা ভিডিও দেখেন, ইউটিউবে যে একটা ভিডিও দেখেন, হুট করে একটা ভিডিও আসলো, তখন কিন্তু আপনি বলতে পারেন বন্ধু বলতো এই ভিডিওটা কীভাবে আসলো, কোথায় থেকে আসলো, কে দিছে, হ্যাঁ এটা দেওয়ার পেছনে কী কী কষ্ট হয়েছে, এই ভিডিওর নাম কি, A to Z কিন্তু এখন আপনি বলতে পারবেন যে কোনটা স্কিপেবল অ্যাড, কোনটা নন স্কিপেবল অ্যাড, তাই না। তারপর হচ্ছে কি কোনটা ডিসপ্লে অ্যাড, কোনটা সার্চ ক্যাম্পেইন অ্যাড, এগুলো কিন্তু আমাদের বলা শেষ। এখন দেখেন এখানের মধ্যে আমরা যেটা বলি নাই, পিম্যাক্স ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন হচ্ছে শপিং অ্যাডস, এই দুটাকে আমরা বলি নাই। আরেকটা হচ্ছে ডিমান্ড জেন, একটা হচ্ছে কি ডিমান্ড জেন, সার্চ, ডিসপ্লে আর হচ্ছে কি ভিডিও, এই তিনটা আমাদের বলা শেষ। এই তিনটা একটা সময় আমরা শিখবো। তো আপাতত আমরা দেখি সার্চ ক্যাম্পেইন টাইপ কি দিছি, সার্চ দেওয়ার পরে এপাশে কি ওয়েবসাইট ভিজিট। এখন আমার কি দিতে হবে, একটা ওয়েবসাইট দিতে হবে, ঠিক আছে, যে কোনো একটা ওয়েবসাইট আপনি দিবেন। যে কোনো আপনি নিজের ইচ্ছে মতো একটা কি ওয়েবসাইট নিয়ে নেবেন, বা হচ্ছে আমাদের ফ্রি ওয়েবসাইট আছে না, ফ্রি ওয়েবসাইট আপনি নিয়ে নেবেন। এখান থেকে কোনো সমস্যা নাই, প্র্যাকটিস পারপাসের জন্য। তাহলে দেখেন এই যে সার্চ ক্যাম্পেইনের মধ্যে আমরা কয় ধরনের অ্যাডস দিতে পারি। সার্চ ক্যাম্পেইনের মধ্যেই কয় ধরনের, 3 ধরনের, তাই না। এই যে ওয়েবসাইট নিয়ে দিতে পারি, ফোন কল, একটা হচ্ছে কি সব ভিজিট মানে যে লোকাল স্টোর ভিজিট, ওইটা নেই। তারপর হচ্ছে ফোন কল, ক্লায়েন্ট যদি চায় যে ফোন কল, তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ফোন কলটাকে সিলেক্ট করতে পারি। তারপর দেখেন, তারপর হচ্ছে কন্টিনিউ, তারপর ক্যাম্পেইন নেম, নিজের ইচ্ছে মতো একটা ক্যাম্পেইন নেম দিয়ে দেবেন। তারপর যা আছে তারপর কী হবে, স্টার্ট নিউ, এগুলো মানে যে ড্রাফটের ক্যাম্পেইন থাকে না, ওইগুলা কিন্তু দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের প্রথম একটা ফিচার, তাই না। এটা হচ্ছে আমাদের প্রথম একটা ফিচার। এইটা নিয়ে কিন্তু ওই দিনকে আমাদের একটু ডিসকাস করা শেষ। আমি আজকে একটু বিস্তারিত বলবো। হ্যাঁ, ওই দিন আমরা কি ডিসকাস করছিলাম যে বিট, কি বলছিলাম, বিট মানে কি, নিলাম করা। কার সাথে নিলাম করি আমরা, কম্পিউটারের সাথে। মানে এই বিটের পরিচালনা কে করে, গুগল, তাই না। আমরা নিলাম করি হচ্ছে আমাদের কম্পিউটারের সাথে। এই নিলামের উপস্থাপিকা যে বা নিলামের মালিক যে, সে হচ্ছে গুগল। ওই হচ্ছে আমাদেরকে সবাইকে পরিচালনা করে। এখন দেখেন এই নিলামটা আমরা দুভাবে করতে পারি। কয়ভাবে করতে পারি, দুভাবে। কীভাবে, একটা হচ্ছে অটোমেটিকভাবে, একটা হচ্ছে ম্যানুয়ালভাবে। অটোমেটিকভাবে কোনটা, এটা আমরা জানছি, যেটা সম্পূর্ণ কে নিয়ন্ত্রণ করে, গুগল। অটোমেটিক বিডিং সম্পূর্ণ কে নিয়ন্ত্রণ করে, গুগল। আর ম্যানুয়াল যে বিডিং, এই বিডিং নিয়ন্ত্রণ করে আমরা, তাই না। তাহলে অটোমেটিক বিডিং ইউজ করলে কি হয় আর ম্যানুয়াল বিডিং ইউজ করলে কি হয়, এটা কিন্তু জানি। অটোমেটিক বিডিং যদি আমি ইউজ করি, এক্ষেত্রে কি হবে, আচ্ছা এটা তাহলে অটোমেটিক বিডিং যখন দেই, এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হচ্ছে গুগল। এটা কিভাবে গুগল হচ্ছে নিয়ন্ত্রণ করে, যে আমি যে প্রোডাক্ট নিয়ে বা যে সার্ভিস নিয়ে আমি অ্যাডস রান করছি, আমার রিলেটেড আমার কম্পিটিটররা কী করছে সেমভাবে
অ্যাডস রান করছে, তাদের অ্যাডসগুলো যদি অ্যাবসোলিউট টপ পেজে দেখানোর জন্য $20 কাটে, আমারটা যদি আমি অটোমেটিক ভিডিও দিই তাহলে আমার একটা অ্যাবসোলিউট টপ পেজ দেখানোর কারণে $21 কাটতে পারে বা 20.00 কোনো একটা সেন্ট কাটতে পারে। তার মানে আমার কম্পিউটার সেটে গুগল কী করতে পারে, বেশি কাটতে পারে। এটা গুগলকে আমরা কী করে দিই, পারমিশন দিয়ে দিই। কিন্তু ম্যানুয়াল বিডিংয়ের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমরা কোনো পারমিশন দিই না, যে ভাই আমি এই টাকা দিছি, তাতে যদি তোর অ্যাবসোলিউট টপ পেজে দেখানোর ইচ্ছা দেখা, না হলে না দেখা। এখন দেখেন অ্যাবসোলিউট টপ পেজে দেখালে কি হয়, বিলো টপ পেজে দেখালে কি হয়, শুধু টপ পেজে দেখালে কি হয়, এগুলো কিন্তু আমরা জানি। কারণ কি, যেসব অ্যাডসগুলো মূলত অ্যাবসোলিউট টপ পেজে দেখায় ওগুলো থেকে কিন্তু মানুষের কি থাকে, পারচেস করার সম্ভাবনা বেশি থাকে। যেগুলো বিলো টপ পেজে দেখায় বা তার উপরে দেখায় ওগুলো থেকে কিন্তু ভালো একটা কি আসে না, রেজাল্ট আসে না। তাহলে এটা কিন্তু আমাদেরকে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে অটোমেটিক বিডিং সম্পূর্ণ কি নিয়ন্ত্রণ করে, গুগল। আর ম্যানুয়াল বিডিং যেটা আমরা সম্পূর্ণ নিজেরা নিয়ন্ত্রণ করি, তাই না? এখন কথা হচ্ছে যে কোন বিজনেসের ক্ষেত্রে কোন বিডিংটা দেওয়া উচিত, কোন বিজনেসের ক্ষেত্রে কোন বিডিংটা দেওয়া উচিত। যেমন বলি যে কোন বিজনেসের ক্ষেত্রে বা কোন অ্যাডসের ক্ষেত্রে কী ধরনের ক্যাম্পেইন অবজেক্টটা সিলেক্ট করা উচিত। যদি একটা নতুন একটা পেজ হয়, নতুন একটা ওয়েবসাইট হয়, আগে কখনো অ্যাডস রান করে নাই, মার্কেটে সে নতুনে আসে, তার জন্য কি আমরা ডিরেক্ট সেলস অ্যাড রান করি না, তারপর কিন্তু আমরা ধাপে ধাপে আসি একটা প্রজেক্ট। তো এইরকম দেখেন, আমার প্রোডাক্টটা যদি গুগল অ্যাডস নতুন হয়, গুগল অ্যাডসে কী হয়, নতুন হয়, আমার ব্র্যান্ডটা যদি গুগলে নতুন হয়, আমার ওয়েবসাইটটা যদি গুগলে নতুন হয়, এই ক্ষেত্রে কিন্তু আমার প্রোডাক্ট সম্পর্কে, আমার ব্র্যান্ড সম্পর্কে গুগলের কাছে পর্যাপ্ত পরিমাণে একটা কি থাকবে না, ডাটা থাকবে না। কিন্তু যদি গুগল অ্যাডসের কাছে যদি আমার ডাটাই না থাকে, তাহলে ও আমার অ্যাডসটা কীভাবে অ্যানালাইসিস করবে, এমনি কি অ্যানালাইসিস করতে পারবে না। এক্ষেত্রে কিন্তু ওর আমার অ্যাডটাকে ভালোভাবে করার জন্য তাহলে আমার ডেটাগুলো কিন্তু ওর অবশ্যই দরকার, ঠিক আছে? এখন দেখেন, আপনি যদি নতুন একটা বিজনেসের ক্ষেত্রে যে অটোমেটিক বিডিং দেন, সেক্ষেত্রে কি হবে, কারণ কি আপনার অ্যাডসটার আপনার ওয়েবসাইট সম্পর্কে গুগল কিছুই জানে না, আপনার প্রোডাক্ট সম্পর্কে গুগল কিছুই জানে না, অথচ আপনার রিলেটেড কম্পিউটার যারা, তাদের পর্যাপ্ত পরিমাণ ডাটা গুগলের কাছে আছে, তাই না? তাদের অ্যাডসগুলোর নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের কাছে শো করাতেছে। এখন দেখেন, আমি এখান থেকে সার্চ করলাম ফোন, গুগলে এক ব্যক্তি ইউএসএ থেকে সার্চ করলো ফোন। এখন বলেন, ও অডিয়েন্স, আমি ও অডিয়েন্স, দুজনে আমরা অডিয়েন্স না, দুজনে গুগলের কাস্টমার না? এখন এই যে কে কিনবে না, কে জানার জন্য আছে, কে দেখার জন্য আছে, এটাকে গুগল জানে না? অবশ্যই কিন্তু জানে। তাহলে আমার কোনো ডাটা যদি গুগলের কাছে না থাকে, আমার কোনো প্রোডাক্টের ডাটা যদি গুগলের কাছে না থাকে, তাহলে কিন্তু আমার অ্যাডসটা গুগল ওই ভুলভাল অডিয়েন্সের কাছে কী করবে, শো করবে। তার মানে ওই জিনিসটা ভুল লিখে সার্চ করছি, এইটা আমার কাছে শো করবে। আর যে ব্যক্তি কিনবে ইউনাইটেড স্টেট, ওরটা কিন্তু আমার কম্পিউটারেরটা কী করবে, শো করবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ওরটা পারচেস হওয়ার সম্ভাবনা থাকবে, আমারটা পারচেস হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু তারপরেও আমি যেহেতু টাকা দিছি বেশি, অটোমেটিক বিডিং ইউজ করছি, আমারটার জন্যই কিন্তু টাকাটা কী করবে, গুগল বেশি করে কেটে নেবে। তো এক্ষেত্রে পুরো একটা বিজনেস কিন্তু একদম কী হয়ে যাব, লোকসানের দিকে যাবো, অনেক কিন্তু পরিমাণ কী হবে, কষ্ট হবে। এক্ষেত্রে আমাদের যেটা করা উচিত, প্রথমে যদি আমাদের প্রোডাক্টটা হয় নতুন, আমাদের ওয়েবসাইটটা হয় যদি নতুন, এক্ষেত্রে আমরা অল্প কিছুদিন, 7 থেকে 10 দিন বা 7 থেকে 20 দিন, 15 থেকে 20 দিন, এই এতদিন আমরা ম্যানুয়াল বিডিংটা ইউজ করব, ম্যানুয়াল বিডিংটা ইউজ করব, যাতে ভাই আমার এখন কোনো সেলসের দরকার নাই, তুমি আমার ওয়েবসাইটটাকে নিয়ে কী করো, রিসার্চ করো, আমার ওয়েবসাইটের ডাটাটা তুমি কালেক্ট করো, আমার অডিয়েন্স কারা তাদেরকে তুমি একটা নিজের মধ্যে নাও, তারপর আমরা কী করে অটোমেটিক বিডিংটাকে সিলেক্ট করি। তারপর উদ্দেশ্য থাকবে হচ্ছে, ভাই এতদিন তোমাকে আমরা কী করছি, আমার ওয়েবসাইটে ডাটাগুলো দিছি, আমার কাস্টমারগুলো তোমাকে আমি চেনাইছি, এবার তোমাকে আমি তোমার মতো করে টাকা দিলাম, এখন তুমি আমাকে কী দাও, সেলস দাও। সেলস আমি দেই না হচ্ছে গুগল দেয়, কোনটা? আমাদের মানে কখনো কি আমরা মনে হয় যে একটা ক্লায়েন্টের সেলস আমরা এনে দেওয়া পারবো? কখনো মনে হয় যে গুগল না দেয়? বা এই যে আমরা ফেসবুকে যে অ্যাডস রান করি, এই ফেসবুকে কখনো একটা সেলস আমরা এনে দেবো পারবো? সম্ভব আছে? সম্ভব না। কিন্তু এটা সম্পূর্ণ কে দেয়? গুগলই দেয়। তো ফেসবুকে কেটা কিনবে না কিনবে এটা কিন্তু ফেসবুক কমিউনিটি জানে। গুগলে কোন প্রোডাক্ট কেটা কিনবে না, এটা কিন্তু গুগল
জানে। এখন কথা হচ্ছে যে ভাই যদি ওরা জানে তাহলে তো জানারটা তাদের কাছেই মানে শো করানো উচিত, খুদাই কেন অডিয়েন্সের কাছে শো করায়, তাই না? এখন এইভাবে যদি আমার অ্যাডসটা যদি টার্গেটেড অডিয়েন্সের কাছে শো করে, তাহলে বাকি যে কম্পিটিটর আছে তারা কি ওই ফেসবুকে বিজনেস করবে? তারা কিন্তু ফেসবুকে বিজনেস করবে না। তো এই ক্ষেত্রে যারটা ভালো মনে হয় গুগল তারটাই অরিজিনাল অডিয়েন্সের কাছে পৌঁছায়, যারটা ভালো মনে হয় না তারটা ফেক অডিয়েন্সের কাছে পৌঁছায়। তাহলে আমরা কি বুঝলাম এই বিডিংয়ের মধ্যে? অটোমেটিক বিডিংটা আমরা কখন ইউজ করব? যখন গুগলের কাছে আমার ওয়েবসাইটের সম্পূর্ণ কি থাকবে, ডেটাটা থাকবে, আমার প্রোডাক্টের ডেটা থাকবে, তখন আমরা অটোমেটিক বিডিংটা ইউজ করব। তারপর হচ্ছে কি ম্যানুয়াল বিডিংটা আমরা কখন ইউজ করব? ম্যানুয়াল বিডিং শুরুর দিকে, তাই না? শুরুর দিকে একটা বিজনেস আসলে আমার প্রোডাক্টটা শুরুর দিকে হইলে এই ক্ষেত্রে আমরা ম্যানুয়াল বিডিংটাকে ইউজ করব। এখন দেখেন অটোমেটিক বিডিংয়ের মধ্যে কি কি আছে, অটোমেটিক বিডিংয়ের মধ্যে কি কি আছে আর হচ্ছে ম্যানুয়াল বিডিংয়ের মধ্যে কি কি আছে। সময় নেই। অটোমেটিক বিডিং, অটোমেটিক বিডিংয়ের মধ্যে আছে ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ ক্লিক কি আছে? ম্যাক্সিমাইজ ক্লিক। তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন। তারপর আছে যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তারপর আছে ইনহ্যান্স সিপিসি, ইনহ্যান্স সিপিসি। ম্যানুয়াল বিডিংয়ের মধ্যে আছে ম্যানুয়াল সিপিসি। তারপর ম্যানুয়াল ক্লিক। আরও যে দুটা আছে টার্গেটেড ROAS আর টার্গেটেড ROI। একটা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখন দেখেন যে ম্যাক্সিমাইজ ক্লিক কি, ম্যাক্সিমাইজ ক্লিক কি? আমরা যখন এই বিডিংটাকে ইউজ করি তখন আমরা গুগলকে বলে দিই যে ভাই তুমি আমার ওয়েবসাইটে ওই ধরনের অডিয়েন্স আনো যারা প্রোডাক্ট কিনুক বা না কিনুক কিছু যায় আসে না, কিন্তু আমি কি চাই? ক্লিক চাই। আমি কি চাই? ক্লিক চাই। যেমনটা হচ্ছে আমরা যে ট্রাফিকের জন্য দিছিলাম না, ট্রাফিকের জন্য যে প্রোডাক্ট কিনুক বা না কিনুক আমার ওয়েবসাইটে কি চাই? ভিজিট চাই। তাহলে এই ম্যাক্সিমাইজ ক্লিকটাও সেম, ম্যাক্সিমাইজ ক্লিকটাও সেম। তাহলে এই ক্ষেত্রে দেখেন তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে এই বিডিংটা আমরা কখন ইউজ করব, ম্যাক্সিমাইজ ক্লিক বিডিংটা আমরা কখন ইউজ করব বলেন তো? ওয়েবসাইট নতুন হলে, ওয়েবসাইটটা যদি নতুন হয়, ওয়েবসাইটে নতুন হলে, ওয়েবসাইট নতুন হলে তো আমরা ম্যানুয়াল বিডিং ইউজ করব, এটা তো অটোমেটিক বিডিং না। অটোমেটিক। আচ্ছা তাহলে দেখেন এই যে আমরা যখন অটোমেটিক বিডিংটা ইউজ করলাম, ওই ম্যানুয়াল বিডিংটা ইউজ করলাম, তাই না? ম্যানুয়াল সিপিসি দেওয়া হচ্ছে, ম্যানুয়াল ক্লিক দেওয়া, একটা কি করছি আমরা অ্যাডস রান করছি, একটা বিডিং ইউজ করছি। এই ক্ষেত্রে কিন্তু গুগল আমার অ্যাডসটা অ্যাপসের টপ পেজে দেখাইছে কি ওই বিলো টপ পেজে দেখাইছে, কই দেখাইছে না দেখছে এগুলো কিন্তু আমি জানি না, জানি না। কিন্তু যখন দেখেন ওগুলা 15 থেকে 20 দিন যখন চালাবো, ওগুলা চালানোর পরে যখন আমি ম্যাক্সিমাইজ ক্লিক দেবো, কি দেবো? ম্যাক্সিমাইজ ক্লিক। এটা কিন্তু অটোমেটিক কি বিডিং, এটা হচ্ছে অটোমেটিক বিডিং। যখন আমি এটা দিব গুগল কি করবে? আমার টার্গেট অডিয়েন্সের কাছে আমার অ্যাডসটা পৌঁছানোর জন্য প্রথম অ্যাবসলিউট পেজে কি করাবে? দেখাবে। এই ক্ষেত্রে কাস্টমার আমার প্রোডাক্ট কিনুক বা না কিনুক, কিন্তু আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে আমার অ্যাডসটা কি করাবে? দেখাবে। ওই ব্যক্তিকে আমার ওয়েবসাইটে সে কী করবে? নিয়ে আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ ক্লিক। এই যে এখন দেখেন ম্যাক্সিমাইজ ক্লিকের পরে এই ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে কিন্তু আপনার ওয়েবসাইটে সম্পূর্ণ কি আসছে? ডাটাগুলা আসছে। ম্যাক্সিমাইজ ক্লিকের মাধ্যমে আপনি টার্গেটেড কি পাইছেন? অডিয়েন্স পাইছেন, আপনার অ্যাডসের ভালো একটা পারফর্ম করছে, আপনার অ্যাডসের গুগলের কাছে পর্যাপ্ত পরিমাণ কি আছে? ডাটা আছে। এবার আপনি দেন ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন। ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিং কি? ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিংয়ের উদ্দেশ্য একমাত্র কি? সেলস, একমাত্র কি? সেলস। এই যখন আমরা এই ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিংটা ইউজ করি তখন আমরা গুগলকে বলি যে ভাই আমার কম্পিটিটর যারা আছে, আমার
কম্পিটিটর যারা আছে তাদের থেকে তুমি আমার টাকাটা কিনাও, বেশি করে কেটে নাও, বাট আমার অ্যাডসটা কি করো অ্যাবসলিউট টপ পেজে দেখাও। আমার অ্যাডসটা ওই সব ব্যক্তিদের কাছে দেখাও যারা এই মুহূর্তে বাইং কিসে আছে, মুডে আছে, ইন্টারেস্টেড মুডে আছে, বাইং মুডে আছে। তখন এইটাকে বোঝানোর জন্য আমরা কি করি, ম্যাক্সিমাইজ কনভার্সনটাকে সিলেক্ট করি, ম্যাক্সিমাইজ কনভার্সনটাকে সিলেক্ট করি, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সনটাকে যদি সিলেক্ট করি তাহলে গুগল কোন সব অডিয়েন্সের কাছে নিয়ে বসাবে, যারা বাইং মুডে আছে, তাই না, যারা ইন্টারেস্টেড মুডে আছে, বাইং মুডে আছে। এখন কথা হচ্ছে যে ম্যাক্সিমাইজ ক্লিক যদি আমরা সিলেক্ট করি এক্ষেত্রে কি সেলস হতে পারে না, হতে পারে না, হলেও কিন্তু হতে পারে, ঠিক আছে। তবে এটা কোনো গ্যারান্টি নাই। বাট এই যে যখন আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন দেবো এইটার ক্ষেত্রে গুগলকে আমরা বলেই দিই যে ভাই এই মুহূর্তে যেসব অডিয়েন্স বাইং মুডে আছে, ইন্টারেস্টেড মুডে আছে, আমার এটা তাদের কাছে তুমি কী করো অ্যাবসলিউট টপ পেজে কী করো দেখাও, তাই না। এক্ষেত্রে তোমার নিজের ইচ্ছা মতো কী করো টাকাটা কেটে নাও। আমার কম্পিউটারটা যদি $30 দেয় তুমি আমার থেকে $31 নেও, ঠিক আছে। এইটাই হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন। আর একটা আছে যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু কি, যে এটাকে যখন আমরা সিলেক্ট করি, এইটাকে সিলেক্ট করার পরে গুগলকে আমরা বলি যে ভাই আমার অ্যাডসটা ওই সব অডিয়েন্সের কাছে নেও যারা বাইং মুডে আছে, ইন্টারেস্টেড মুডে আছে, কিন্তু যারা অনেকগুলো প্রোডাক্ট কী করে পারচেস করে, অনেকগুলো প্রোডাক্ট পারচেস করে, আমার অ্যাডসটা তাদের কাছে তুমি কী করো শো করো। এখন দেখেন আমিও টি শার্ট কিনবো, একটা রিচ ফ্যামিলির ছেলেও কী করবে টি শার্ট কিনবে, দুজনে আমরা কী গেছি শোরুমে গেছি। এখন আমি টি শার্ট কেনার জন্য 500 টাকায় নিয়ে গেছি, কিন্তু যে রিচ ফ্যামিলির ছেলে ওকে আর 500 টাকা নিয়ে এসে আর টি শার্টের সাথে যদি শার্ট ভাল লাগে ওটা কিন্তু কী করবে নিয়ে নেবে, কারণ কি বড় লোকরা কিন্তু ওই যে খুচরো মার্কেটিং করে না, ওরা কী করে একসাথেই মার্কেটিং করে। এখন গুগল কিন্তু জানে যে একসাথে কোন ব্যক্তিগুলো এত প্রোডাক্ট কিনে, একসাথে একটা প্রোডাক্ট কে কিনে, এইসব অডিয়েন্স গুগলের কাছে আসে না, ডেটা আসে না, গুগল কিন্তু জানে। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা কি, যে ভাই আমার অ্যাডসটাকে ওই সব অডিয়েন্সের কাছে নিয়ে যাও যারা বাইং মুডে আছে, ইন্টারেস্টেড মুডে আছে, বাট একসাথে কী করে অনেকগুলো প্রোডাক্ট পারচেস করে, এখন বলেন এক্ষেত্রে তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন ভালো না ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু ভালো, কোনটা ভালো? অবশ্যই ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু ভালো, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু ভালো। তারপর দেখেন একটা আছে ইনহ্যান্স সিপিসি মানে কি কস্ট পার ক্লিক। তাহলে এই যে ইনহ্যান্স সিপিসিকে বলা হয় হচ্ছে ইনহ্যান্স সিপিসি বিডিংটা হচ্ছে 50% ম্যানুয়াল 50% অটোমেটিক, 50% কি ম্যানুয়াল আর 50% অটোমেটিক। এটা হচ্ছে মূলত ইনহ্যান্স সিপিসি বিডিং, ঠিক আছে। তার মানে কি 50% কি অটোমেটিক আর 50% ম্যানুয়াল। এই ক্ষেত্রে দেখেন যখন আমরা একটা ম্যানুয়াল বিডিং সিলেক্ট করি ওই ক্ষেত্রে গুগল দেখতেছে যে আমার ডলার হইতেছে $20 আমি কী করছি ম্যানুয়াল বিডিং দিয়ে একটা অ্যাডসন করছি, ঠিক আছে। কিন্তু আমার কম্পিটিটর $21 দিয়ে কই গেছে অ্যাবসলিউট টপ পেজে গেছে। কিন্তু যখন আমি এনহ্যান্স সিপিসিটাকে দিলাম এক্ষেত্রে গুগল 25% টাকা হয় বেশি কাটতে পারে না 25% কম কাটতে পারে, কি করতে পারে 25% টাকা হয় বেশি কাটতে পারে না 25% টাকা কম কাটতে পারে। এইটা হচ্ছে কি এনহ্যান্স সিপিসি। এখন ধরেন আমার কম্পিটিটর $21 কি গেছে অ্যাবসলিউট টপ পেজে গেছে, কিন্তু আমি ম্যানুয়াল বিডিং দেয় দিছি কত ডলার $20। তার মানে কি আমি একটু জন্য কই যেতে পারতেছি না অ্যাবসলিউট টপ পেজে যেতে পারতেছি না, কিন্তু আমি বিডিং ইউজ করছি কি এনহ্যান্স সিপিসি। এই ক্ষেত্রে গুগলকে আমরা কি পারমিশন দিয়ে দিছি যে তুমি আমার অ্যাপসটাকে দেখানোর জন্য আমার কম্পিউটারের চাইতে তুমি আমি যে বাজেট দিছি এই বাজেটের 25% তুমি চাইলে কি করতে পারবা বেশি কাটতে পারবা। এখন দেখেন ও যদি আমার 25% কাটে তাহলে আমার ডলার হবে কত $20 দিছি না, তাহলে এখন যদি 25% নিয়ে 4 ভাগ যদি আরো দেয় তাহলে কত গেল 25। আমার কম্পিউটারের ওই যে
দিচ্ছে কত, ডলার দিচ্ছে কত, 21। তার মানে কি গুগল কিন্তু এই সময় আমি যে ম্যানুয়াল বিডিংটা দিছি এই বিডিংয়ের সাথে একটু বেশি কেটে আমার অ্যাডসটা কি করাবে, অ্যাক্সেলেট টপ পেজে দেখাবে। এটা হচ্ছে মূলত ইনহ্যান্স সিপিসি, ঠিক আছে। আবার যদি বলি যে আমি দিছি $20, বাট আমার যে কম্পিটিটররা আছে তাদের অ্যাডসগুলোকে অ্যাপসের টপ পেজে গুগল দেখাতে দিয়েছে $18। কত ডলারে? $18। তাহলে এক্ষেত্রে গুগল কিন্তু আমার অ্যাডসটাকে অ্যাপসের টপ পেজে দেখাতে পারবে, বাট আমার ডলারটা সে কী করবে, একটু কম কাটবে। তার মানে কি যে ইনহ্যান্স সিপিসি হচ্ছে গুগলকে এটাই বলে যে ভাই আমার অ্যাডসটাকে অ্যাপসের টপ পেজে দেখানোর জন্য তুমি চাইলে কি করতে পারো, 25% বেশি কাটতে পারো, আবার 25% কমও কাটতে পারে। এখন কথা হচ্ছে যে আমার ডলার হইতেছে 20, আমার কম্পিটিটররা $30 কি করতেছে, অ্যাপসেলের টপ পেজে যাইতেছে, ওই ক্ষেত্রে কি আর আমারটা কাজ করবো? আমার সর্বোচ্চ পাওয়ার কত আছে, 25, কিন্তু আমার কম্পিউটার কত দিছে 30, তাহলে কিন্তু হইব না, ঠিক আছে। এটা হচ্ছে কি ইনহ্যান্স সিপিসি, এটা হচ্ছে ইনহ্যান্স সিপিসি, ক্লিয়ার? তাহলে এইটা আমরা কখন ইউজ করি, এটা কিন্তু যখন একটা বিজনেস ছোটও না বড়ও না, একটা মিডিয়াম টাইপের একটা মিডিয়াম টাইপের বিজনেস, ওর বেশি ক্ষমতা নাই যে ওই যে ম্যানুয়াল বিডিং দিয়ে অ্যাড রান করে ডলার কস্ট করবো, আবার ওই যে অটোমেটিক বিডিং ওই যে ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে ডেটা আনবো, এত টাকাও আর নাই। আবার ওর প্রোডাক্টও কী করা লাগবে, সেল করা লাগবে, ওর প্রোডাক্টও কী করা লাগবে, সেল করা লাগবে। আবার হইতেছে যে ও আবার এত নিম্ন পরিমাণও না যে হুদায় এসে সেলস রান করবো, ঠিক আছে। তার মানে কি ও মিডিয়াম সাইজ। ওই ক্ষেত্রে কিন্তু আমরা ইনহ্যান্স সিপিসিটাকে কী করতে পারি, সিলেক্ট করতে পারি যে ভাই তোর জন্য আমি 50% কি দিছি, অটোমেটিক দিয়ে দিছি, আর 50% ম্যানুয়াল রাখছি। তার মানে তুই সেলসও পাবি, আবার কী পাবি, ডেটাও পাবি। কী পাবি, ডেটাও পাবি। এখন দেখেন বিজনেস যদি হয় অনেক বড়, সেক্ষেত্রে কিন্তু এই যে আমরা ম্যানুয়াল বিডিং থেকে হচ্ছে কি এই যে ম্যাক্সিমাইজ ক্লিক, তারপর কনভার্সন ভ্যালু, এই পর্যায়ে কিন্তু আসে। কিন্তু বিজনেস যদি হয় ছোট, তাহলে এই যে আগে যেগুলো করবো এগুলো পেছনে ডলার কষ্ট হবো না। ক্লায়েন্ট যদি বলে না এত ডলার আমার দিতে রাজি না, তাহলে ওই ক্ষেত্রে আমরা কী করতে পারি, ওই ক্ষেত্রে আমরা সরাসরি এই ইনহ্যান্স সিপিসিটাকে দিয়ে অ্যাডস রান করতে পারি। কারণ কি এখানে 25% কি আছে, অটোমেটিক আছে, আর 25% ম্যানুয়াল আছে, তাই না। ও ডাটাও পাইবো, আবার কি পাইবো, সেলসও পাইবো। তারপর দেখেন ম্যানুয়াল বিডিং সম্পর্কে তো বলাই শেষ। ম্যানুয়াল সিপিসি যে কস্ট পার ক্লিক, যে এইরকম আমি একটা কোথায় আসলাম, বাজারে এসে লিখলাম হচ্ছে ওয়েব হোস্টিং, কি লিখলাম, ওয়েব হোস্টিং। এখন এই যে ওয়েব হোস্টিং লেখার সাথে সাথে আমার সামনে কিন্তু অনেকগুলো অ্যাডস কি করবে, শো করবে, ঠিক আছে না, এই যে শো করছে, ঠিক আছে। এখন এই যে একটা ক্লিকের জন্য যদি আমরা একটা টাকা সিলেক্ট করে দিই, কোনো ডলার যদি সিলেক্ট করে দিই, এইটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি, মানে কস্ট পার ক্লিক। একটা ক্লিকের জন্য কত টাকা দিতে চাচ্ছি, এই যে এখানে একটা ক্লিক হবে না, এটা হচ্ছে কি কস্ট পার ক্লিক। এক্ষেত্রে সম্পূর্ণ যেসব বিজনেসগুলো কি নতুন, তাদের ক্ষেত্রে আমরা এই কস্ট পার ক্লিকটাকে কি করে সিলেক্ট করি। এখন দেখেন আমি হচ্ছে $20 সিলেক্ট করছি, কত ডলার সিলেক্ট করছি, $20। এখন আমি কস্ট পার ক্লিক না দিয়ে দিস হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক, কি দিছি, ম্যাক্সিমাইজ ক্লিক। ও প্রথমে একটা ক্লিকে কেটে নিচ্ছে $10 বা হচ্ছে $5 নিতে কিন্তু পারে, কারণ কি ওকে আমরা কি দিছি, পারমিশন দিয়ে দিছি। কিন্তু যখন আমরা ম্যানুয়াল সিপিসি দিব, তখন কিন্তু একটা ক্লিকের জন্য আমরা কত স্পেন্ড দিতে চাই, এটাও কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারবো যে ভাই তুই আমার একটা ক্লিকের জন্য সর্বোচ্চ $1 কাট, $2 কাট, $3 কাট বা এত সেন্ট কাট, যেটা আমরা কি সিলেক্ট করে দেবো, ওইটা হচ্ছে কি ম্যানুয়াল সিপিসি। তারপর যেটা আছে সেটা হচ্ছে কি ক্লিকের ক্ষেত্রে সেম কথাই, কিন্তু এই যে ম্যানুয়াল সিপিসিতে আমরা এই ক্লিকটাকেও নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু যখন আমরা ম্যানুয়ালের মধ্যে ক্লিক সিলেক্ট করব, এক্ষেত্রে ক্লিকের কস্টটাকে আমরা কী করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না। এক্ষেত্রে সম্পূর্ণ যদি আমার কম্পিটিটররাও যদি ম্যানুয়াল সিপিসি দিয়ে অ্যাড রান করে, ওদেরগুলো যদি $2 কাটে, আমারটাও কী করবে, $2 কাটবে,
এটা হচ্ছে সিপিসি, সরি এটা হচ্ছে ক্লিক। আর একটা আছে, আরও দুটি আছে, এই দুটো লেখেন টার্গেট ROAS, ROAS, আরেকটা হচ্ছে ROI লেখেন। সময় তো এখন এই ক্ষেত্রে সব কিছুর একটা কোয়ালিটি র্যাঙ্ক আছে, কি আছে? কোয়ালিটি র্যাঙ্ক আছে, ঠিক আছে? এখন দেখেন আমিও অটোমেটিক বিডিং দিছি, আবার হচ্ছে কি আমার কম্পিউটাররাও অটোমেটিক বিডিং দিছে, তাই না? তাহলে গুগল কার্ডটা আগে শো করবো, গুগল কার্ডটা শো করবো। এখন কথা হচ্ছে যে আমার ওয়েবসাইটে কী পরিমাণ ডাটাগুলো গুগল কালেক্ট করলো, আমার কম্পিউটারের ওয়েবসাইটে গুগল কী পরিমাণ ডাটা কালেক্ট করলো, এটা কিন্তু গুগল জানে। এখন সারাক্ষণ যদি আমার অ্যাপসটাকে অ্যাপসের টপ পেজে দেখায় আর বাকিদেরকে বিজনেস করবে গুগল? না। তাহলে যেখানে যেখানে আমার অ্যাপসটা দেখানো প্রয়োজন সেখানে গুগল কী করবে? অ্যাপসের টপ পেজে দেখাবে। আবার হচ্ছে যেখানে যেখানে আমার কম্পিউটারটা দেখানো প্রয়োজন তাদেরগুলা দেখাবে। সারাক্ষণই যে আমারটা দেখাবে এমন না, এমন না। এক্ষেত্রে হচ্ছে একটা অ্যাডসের কোয়ালিটি র্যাঙ্ক আছে, কি আছে? কোয়ালিটি র্যাঙ্ক আছে। তারপর হচ্ছে কি অ্যাডসের এসইও ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, প্রোডাক্টের ব্যাপার আছে, ওয়েবসাইটের ডাটা ব্যাপার আছে। শুধু যে টাকা দিলেই যে হবে এমন না, কিন্তু টাকা দিলেই যে হবে এমন না। একটা অ্যাডস অ্যাপসুলেট টপ পেজ দেখানোর জন্য অনেক কিছুই আছে, যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। বাংলা লিখে দেয় নাই? লিখতে হবে বাংলায়, আবার খালি ইংলিশে লেখে। বাংলায় লিখে দাও, ওখানে বলা লাগবে বাংলায় লিখো না, লিখে বাংলায় লিখে দাও, ঠিক আছে? লিখে দাও ইংলিশ বাংলা। আরে এটা কথা কো সেই শান্তি, হ্যাঁ মাঝে মাঝে। আচ্ছা, রিটার্ন ROAS এর মানে হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ঠিক আছে? এটা মানে হচ্ছে বাকি দেয় নাই আমারও। ল্যাপটপে তো চার্জ নেই, ঠিক আছে? তাহলে আমি বলি অর্ডার দরকার নেই। ROAS মানে হচ্ছে কি রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তার মানে আমি গুগলের সাথে একটা কি করতেছি? ডিল করতেছি। একটা গুগলের সাথে আমি কি করতেছি? ডিল করতেছি। ডিল তো মানে বুঝি, ডিল বুঝি না? কি ডিল বুঝি বলেন তো? চুক্তি, তাই না? ডিল মানে হচ্ছে চুক্তি, যে ভাই আমি আমার অ্যাডসের পেছনে $2,000 দিলাম, আমি আমার অ্যাডসের পেছনে $2,000 তোমাকে আমি দিলাম, বিনিময়ে তুমি আমাকে কত ডলারের সেলস এনে দিবা, বিনিময়ে তুমি আমাকে কত ডলার কি এনে দিবা? সেলস এনে দিবা। এটাই হচ্ছে রিটার্ন অন স্পেন্ড, যাকে বলে ROAS। এই জিনিসটা জানা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এখন বলেন, এই যে ক্লায়েন্টটা কিন্তু কথায় কথায় বলে যে তুমি আমাকে কী পরিমাণ ROAS দিবা, কী পরিমাণ ROAS দিবা, তাই না? তার মানে এইটা মানে আমরা বুঝলাম যে
আমি যদি ফেসবুকে 20 টাকা দেই, ফেসবুকের সাথে আমি ডিল করতেছি, ভাই তোকে আমি 20 টাকা দিলাম, তুই আমাকে এই 20 টাকার বিনিময়ে কয় টাকার সেলস এনে দিতে পারবি, ঠিক আছে? এটা মনে হচ্ছে ROAS, তো অপরে যাব। এখন দেখেন এইটা এখন চাইলে কি দিব? চাইলে দিব? নতুন একটা বিজনেস যদি বলি ভাই আমি তো $500 দিলাম, এখন আমার $800 সেল এনে দিব না, এখানে চাইলে কিন্তু দিবে না। ওই পরিমাণ গুগলকে আমার কি করতে হবে? ডেটা দিতে হবে। ওই পরিমাণ গুগলকে আমার কি করতে হবে? ডেটা দিতে হবে। সর্বনিম্নে কমপক্ষে 1 মাসে, এক মাসে, কয় মাসে? এক মাসে যখন সর্বনিম্ন 50টা সেল থাকবে, তখনই আমরা এই বিডিংটাকে কি করতে পারি? ইউজ করতে পারি। এর আগে ইউজ করতে পারি না, কারণ কি এই বিডিং এর সাথে আমরা কি করি? গুগলের সাথে চুক্তি করি। এখন এই ক্ষেত্রে যে গুগল কি চেষ্টা করবে না তার চুক্তিটা রাখা, এক্ষেত্রে কি চুক্তি করি যে ভাই আমি আমার অ্যাডসের পেছনে $500 দিলাম, আমি আমার অ্যাডসের পেছনে $500 দিলাম, এই $500 বিনিময়ে তুমি আমাকে কত ডলার সেলস এনে দিবা। এক্ষেত্রে আপনি সর্বনিম্ন আপনি হতেছে 5%, কত পার্সেন্ট? 5%। অন্তত সর্বনিম্ন যদি আপনাকে 5% সেলস দেয়, বেশি দেয়, মানে স্পেন্ড যদি লাভ যদি দেয়, এটা আপনার জন্য মোটামুটি ঠিক। কিন্তু 7%, 8% এটা দিলে অনেক বেশি। তাহলে সর্বনিম্ন কত পার্সেন্ট নেওয়া উচিত? 5%। কিন্তু 7-8% দিলে এটা আমার জন্য মোটামুটি এনাফ। তাহলে এটার কিন্তু একটা হিসাব আছে, এটা একটা কি আছে? হিসাব আছে। কি কি হিসাব আছে দেখেন। টোটাল রেভিনিউ, টোটাল কি রেভিনিউ, ঠিক আছে? আর টোটাল অ্যাড স্পেন্ড, এখন দেখেন এই টোটাল অ্যাড রেভিনিউ এটা হচ্ছে মূলত আমার মূল বাজেট। এই বাজেটকে দিয়ে যখন আমরা কি করব? 100 দিয়ে কি করব? ভাগ দিব, তখন যেটা আসবে এইটাই হচ্ছে মূলত ROAS এর রেজাল্ট। ROAS এর কি রেজাল্ট, ঠিক আছে? এখন দেখেন এইটা হচ্ছে এটা যদি একটা হিসাব করি, এখানে ধরে হচ্ছে গুগলকে আমি কত ডলার দিছি? টোটাল অ্যাড স্পেন্ড আর টোটাল রেভিনিউ, দুটো আমরা বুঝি। একটা হচ্ছে অ্যাড স্পেন্ড আর একটা হচ্ছে রেভিনিউ। তার মানে আমি আমার অ্যাডে কত ডলার কি করলাম? স্পেন্ড করলাম, কত ডলার স্পেন্ড করলাম। আর একটা হচ্ছে যে এই অ্যাড স্পেন্ড করে যত ডলার অ্যাড স্পেন্ড করছি, গুগল কত ডলারে আমাকে এনে দিল? সেলস এনে দিল। এইটা হচ্ছে রেভিনিউ। এবারে হয়ে যাবে, এটা হচ্ছে রেভিনিউ। ধরেন হচ্ছে যে আমি স্পেন্ড করছি কত ডলার? $100। কত ডলার? $100। বিনিময়ে আমাকে গুগল কত ডলার সেল এনে দিছে? 500। তাহলে ROAS এর রেজাল্ট কত পার্সেন্ট? 5%। তো গুগল যদি আমাকে 10% রেজাল্ট দিত, মানে যে $1000 যদি সেলস এনে দিত, তাহলে কি একটা বেস্ট একটা কি আসতো? রেজাল্ট আসতো। এইটা হচ্ছে মূলত ROAS এর হিসাব। এখন যদি আপনি কোন ক্লায়েন্টকে বলেন যে তোমাকে আমি 6% এনে দেবো, কত পার্সেন্ট? 6%। তার মানে কি আপনাকে $100 $600 কি এনে দিতে হবে? সেলস এনে দিতে হবে। এটা হচ্ছে মূলত 6%। তাহলে হিসাবটা বোঝা গেছে। এখন বলার মতো অনেক কিছু আছে, নেক্সটে আরও বলবো। এই বিডিং সম্পর্কে A to Z খাতায় লিখবেন। কখন কোন বিজনেসের জন্য কোন বিডিংটা ইউজ করবো, CPC করলে কী হবে, ইনহ্যান্স করলে কী হবে, ম্যানুয়াল করলে কী হবে, ম্যাক্সিমাইজ করলে কী হবে, ম্যাক্সিমাইজ কনভার্সন করলে কী হবে, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু করলে কী হবে, A to Z আপনি কী করবেন? খাতায় লিখবেন। না লিখলে কিন্তু ভুলে যাবেন, আমি নিজেই ভুলে যাই। তো ঠিক আছে, ক্লাস পর্যন্ত। হ্যাঁ, নেক্সট আমরা দেখবো।